বিদ্যাস শামীম বলছেন? হ্যাঁ বলছি। দাদা, কাল সুপ্রিম কোর্টে কি হতে চলেছে? এসএলএসটির মামলা গোটা বাংলা তাকিয়ে আছে, কি বলবেন? 27 তারিখ কাল। আপনারা অলরেডি পৌঁছে গেছেন, আমি জানি আপনি অসুস্থ, তাও পৌঁছে গেছেন ওখানে। কি হতে চলেছে দাদা? দেখুন, একেবারে পরিষ্কার যে এই যে 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম একাদশ দ্বাদশে দুর্নীতি হয়েছে। এখন এসএসসি কে, বোর্ডকে এবং সরকারকে দায়িত্ব নিয়ে বলতে হবে যে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আর কারা দুর্নীতিহীন ভাবে চাকরি পেয়েছে। অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট এবং আনটেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে ক্লিয়ার কাট সেগ্রিগেশন করতে হবে। এই সেগ্রিগেশন যদি সম্ভব হয় তাহলেই যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের চাকরি যাবে, যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের চাকরি থাকবে। এটা পরিষ্কার দেশের যে চাকরি সংক্রান্ত যে আইন, সেখানে প্রতিষ্ঠিত আইন। এই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তারা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, বোর্ডও বলছে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি করে কতজন চাকরি পেয়েছে এই ক্ষেত্রে তারা সম্পূর্ণ তথ্য দিচ্ছে না। ফলে সম্পূর্ণ তথ্য যদি না দেয় তাহলে খুব স্বাভাবিকভাবেই সম্পূর্ণভাবে পৃথকীকরণ করা সম্ভব নয়। তারা যেগুলো বলছে যে টেন্টেড ওয়েতে চাকরি পেয়েছেন, তার বাইরেও কিন্তু নিয়োগ রয়ে গেছে যারা টেন্টেড ওয়েতে, যারা দুর্নীতিপূর্ণভাবে চাকরি পেয়েছেন, অবৈধ চাকরি প্রাপক রয়েছেন। এই ক্ষেত্রে তারা যদি সেই পৃথকীকরণ করতে পারেন তাহলে সম্পূর্ণ তথ্য যদি দেন, সম্পূর্ণ তথ্য দিলেই পৃথকীকরণ সম্ভব। তবেই টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট পৃথকীকরণ হলে টেন্টেড ক্যান্ডিডেট চাকরি যাবে এবং আনটেন্টেড ক্যান্ডিডেট চাকরি থাকবে। সেক্ষেত্রেও ওই টেন্টেড ক্যান্ডিডেটদের স্থলে নিশ্চিতভাবেই যারা যোগ্য চাকরি প্রাপক তারা চাকরি পাবে। আর পুরো প্যানেলটি যদি বাতিল হয় সেক্ষেত্রেও সকলেই নিয়োগ প্রক্রিয়ায় সমান সুযোগ পেয়ে তারাও কিন্তু, যারা যোগ্য তারা কিন্তু আবার এই নিয়োগ প্রক্রিয়াতেই তারা চাকরি পাবে। একটা জিনিস আমি বলছি, চাল আর কাঁকড় কি আলাদা করা যাবে? কাল কি বাদ যাবে? যে আপনারা যাদের আশঙ্কা করছেন তারা কি বাদ যাবে? বা এই যে সেগ্রিগেশন কি সম্ভব, মানে এই সমস্ত বিষয়গুলো কাল কি জটিলতা মিটবে দাদা কালকে? কারণ কেন, আপনারা তো যাচ্ছেন, রোজ রোজ ডেট পড়ছে, মানুষও বিরক্ত হয়ে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? আপনি আইনজীবী হিসেবে কি মনে করছেন? দেখুন, আমি বলি যে এই মামলায় কিন্তু অতি দ্রুততার সঙ্গে শুনানি হয়েছে। এর আগের দিন সর্বমোট 1.5 দিন যখন এই প্রধান বিচারপতির বেঞ্চে হয়েছে, একদিন পুরো সম্পূর্ণ দিন হয়েছে, আর একদিন বলতে পারেন দুপুর 2টো থেকে মানে একদম শেষ অবধি, অর্থাৎ 4টে পর্যন্ত হয়েছে। আগামীকালও দুপুর 2টোর সময় মামলা আছে। ফলে এই মামলার শুনানির ক্ষেত্রে আপনি বলতে পারেন খুব সম্পূর্ণভাবে শুনানি হচ্ছে এবং পরপর শুনানির ডেট পড়ছে এবং খুব স্বাভাবিকভাবেই প্রতিটি পক্ষ, যারা টেন্টেড রয়েছেন, যারা আনটেন্টেড রয়েছেন, যারা এসএসসি, বোর্ড, সরকার প্রত্যেকে শুনিয়েছেন। আমরা রেড পিটিশনাররা কালকে শোনাবো, সিবিআই তারাও রয়েছেন, তারাও শোনাবেন। ফলে সেই সম্পূর্ণ শুনানির পরেই কিন্তু আদালত রায়দান করবে। ফলে আদালত যে সকলকে সমান সুযোগ দিয়েছে এই নিয়ে মানে কারোর মনে কোনো সন্দেহ নেই এবং আদালত সকলকেই সমান সুযোগ সর্বদাই দেন। এখন আদালতের দ্বারে যারা যাবেন তাদেরকে কিন্তু সম্পূর্ণ তথ্য দিতে হবে। এই ক্ষেত্রে রাজ্য সরকার বা বোর্ড বা এসএসসি তারা যেহেতু সম্পূর্ণ তথ্য দিচ্ছেন না, যদি এই পৃথকীকরণ করতে হয় তাহলে কিন্তু তাদের সম্পূর্ণ তথ্য দিতে হবে। কিন্তু তাদের ভয় অন্য জায়গায়, যেহেতু যারা এই চাকরি পেয়েছেন অবৈধ পদে, তারা তো আর এমনি চাকরি পাননি, তারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন। ফলে তারা ভাবছে যদি সম্পূর্ণ তথ্য দেন তাহলে তারাই তো প্রশ্ন করবে যে আমরা টাকা দিলাম, আবার অন্যদিকে আমাদেরই বলা হচ্ছে অবৈধ চাকরি প্রাপক, তাহলে কেন এই আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে? সেই জন্য দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একজনেরও চাকরি যাবে না। কেন বলেছিলেন? একজন মুখ্যমন্ত্রী হয়ে কথা বলতে পারেন। এবং শুধু তাই না, তিনি ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে অবৈধ চাকরি রয়েছে, চাকরি প্রাপক রয়েছে, এইটা কগনিজেন্স নেওয়ার পরে আপনি যদি ক্যাবিনেট মেমোরেন্ডামটা দেখেন না এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের, আপনি অবাক হয়ে যাবেন। অবৈধ চাকরি প্রাপক রয়েছে এটা কগনিজেন্স নেওয়ার পরেও অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন এবং সেই অতিরিক্ত শূন্যপদ কি কাজে ব্যবহৃত হবে? সেই অতিরিক্ত শূন্যপদ এই অবৈধ চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর কাজে ব্যবহৃত হবে। আর অবৈধ চাকরি প্রাপককে মুখ্যমন্ত্রীর আত্মীয়া, অবৈধ চাকরি প্রাপককে
মন্ত্রীর মেয়ে অবৈধ চাকরি প্রাপক কে বা কারা? যারা নেতাদের মন্ত্রীদের তো আবার টাকা টাকা দিয়েছেন ফেরত তারা। চেয়ে ফিরোজদা আগের শুনানিতে যা শুনলাম টাকা ফেরত চেয়েছে, পিটিশন করেছে দেখুন, অঙ্কিতা অধিকারী। যা একদিকে ইন্টারভিউ না দিয়ে চাকরি পাবেন আর টাকা ফেরত পাবেন, দুটো হয় না। দেখুন, খুব পরিষ্কার, যারা যোগ্য তারা চাকরি পাবেন, যারা অযোগ্য অবৈধ তাদের চাকরি যাবে। এবং শুধু তাই নয়, যারা চাকরি পাবেন, আমাদের দাবি খুব পরিষ্কার, যারা চাকরি পাবেন এই অযোগ্য অবৈধদের জায়গায়, তাদের প্রত্যেককে চাকরি শুধু নয়, তাদের সেই সময় থেকে বেনিফিট দিতে হবে যে সময়ে তারা চাকরি পেতে পারতেন। অর্থাৎ যদি ধরুন 2019 সালে চাকরি পেতে পারতেন, তাহলে 2019 সাল থেকেই তাদের সার্ভিস বেনিফিট দিতে হবে। এবং এটাই চাকরি সংক্রান্ত যে আইন রয়েছে সেটা কিন্তু দেশে প্রতিষ্ঠিত আইন। আমাদের কলকাতা হাইকোর্টের একাধিক আপনি রায় দেখবেন যেখানে নির্দিষ্টভাবে ধরুন পরবর্তী একটি নিয়োগ প্রক্রিয়া হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় তিনি বঞ্চিত হয়েছেন, পরবর্তীতে চাকরি পেয়েছেন, সে কিন্তু চাকরি পাওয়ার পরে আবার দেখবেন তাকে কিন্তু ন্যাশনাল বেনিফিট দেওয়া হয় সেই সময় থেকে যে সময়ে তিনি চাকরি পেতে পারতেন। একটা জিনিস আমি শুধু জিজ্ঞাসা করবো, আপনারা যা বলেছেন আপনাদের হিসাব মতো মোটামুটি ওই 10,000-এর আশেপাশে চাকরি যেতে পারে, কিন্তু কাল কি সরকার পরিষ্কার করে দিবে কাদের চাকরি থাকবে কাদের চাকরি যাবে? সেই লিস্ট কি সরকারের থেকেই প্রোভাইড করা হবে? আমি আপনাকে জিজ্ঞাসা করছি। দেখুন, রিটার্ন সাবমিশনের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন বোর্ড তারা তথ্য দিয়েছেন। ইভেন বোর্ড একটা 1 পেজের একটা তথ্য দিয়েছেন, এর আগে হ্যান্ডেড ওভার করেছেন আদালতে। কতজনের মোটামুটি নাম আছে দাদা? 5,450। সেখানেও যে সংখ্যা তার তারতম্য রয়েছে। বোর্ড বলছেন একটা তথ্য 5,189, এসএসসি বলছে 5,485। সেই তথ্যেরও কিন্তু গরমিল রয়েছে। যাই হোক না কেন, তাতে যাদের যাদের চাকরি যাবে তাদের নাম দেওয়া আছে ওই 5,000। শুধু তথ্য দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে। তার থেকে বড় কথা, ধরুন আপনি আইডেন্টিফাই করবেন কি? আপনাকে একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। ধরুন ভ্যাকেন্সি 100টি, 110 জনকে চাকরি দেওয়া হয়েছে, মানে যত ভ্যাকেন্সি তার বাইরে গিয়ে চাকরি দেয়। সেই 10 জন কে, কোন ব্যক্তিরা, সেটা তো আইডেন্টিফাই করতে হবে। আপনি আইডেন্টিফাই করে দিয়েছেন? করে দেননি তো। মানে কোনো নাম দেয়নি, শুধু একটা লিস্ট দিয়ে দিয়েছে। আপনাকে আমি আবার একদম নির্দিষ্টভাবে বললাম যে সেই 10 জন ব্যক্তিকে যে ভ্যাকেন্সির বাইরে চাকরি পেয়েছেন, করে দিয়েছেন কি? করে দেননি। শুধু তাই নয়, যেগুলো এখনো পর্যন্ত আইডেন্টিফাইড হয়েছে তার বাইরেও আরো অনেক ধরনের দুর্নীতি রয়েছে, আরো অনেক ধরনের অবৈধ চাকরি প্রাপক রয়েছে। যেমন ধরুন, প্রথমে যখন মেরিট লিস্ট প্রকাশ করা হয় তখন কিন্তু ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা হয়নি, পরবর্তীতে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে প্রকাশ করার ফলে যে রেশিওর বাইরে গিয়ে ইন্টারভিউ ডাকা হয়েছে, এই তথ্য তো আগে পাওয়া সম্ভব ছিল না। তার কারণ এই তথ্যগুলো পরবর্তীতে এসছে। আদালতে মামলা করার পর আদালতের নির্দেশে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হয়েছে, সেখান থেকে জানা গেছে কতজন এই রেশিও ভায়োলেট করে ইন্টারভিউ ডাক পেয়েছেন। ফলে এই তথ্য তো আগে আসেনি। এই তথ্য তো আসলে এরা তথ্য চেপে রেখে যেটা করছেন সেটা হচ্ছে দুর্নীতিকে চাপতে চাইছেন। তথ্য চেপে রেখে তো দুর্নীতি চাপতে পারবেন না, তথ্য তো একসময় বেরিয়ে আসবেই। এবং এক্স্যাক্টলি সেটা ঘটেছে। এরা ভাবেন যে আজকে কোনো তথ্য জানতে দেব না, এই এক্স্যাক্টলি যেটা আরজিকর কাণ্ডে তারা করেছিলেন। একজন সে তদন্ত প্রক্রিয়া মনিটর করলো, দিয়ে লার্জার কনস্পিরেসি রয়েছে বললো, এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে, একজন দেখবেন টালা থানার ওসি গ্রেপ্তার হলো। পরবর্তীতে যদি এই তথ্য বেরিয়ে আসে যে অ্যাকচুয়ালি তদন্ত প্রক্রিয়াটা মনিটর করছিল সেই বেসিক্যালি এভিডেন্স ট্যাম্পার করিয়েছে, সেই বেসিক্যালি লার্জার কনস্পিরেসির সঙ্গে যুক্ত, এই তথ্য বেরিয়ে আসতে পারে এবং সেটাই স্বাভাবিক এবং সঠিক তদন্ত হলে সেটাই হবে। আর একটা জিনিস, কালকে আপনারা আপনাদের তরফ থেকে রাখবেন, আপনাদেরকে বলতে দেওয়া হবে না, আশা করি। দেখুন, সেটা আদালত ঠিক করবে। আদালতে এর আগে সাধারণভাবে যেহেতু এসএসসি বলেছে, বোর্ড বলেছে, সরকার বলেছে, টেন্টেড আনটেন্টেড যারা রয়েছেন তারা বলেছেন, খুব স্বাভাবিকভাবে সিবিআই এবং আমরাই বাকি রয়েছি। ফলে আমরা আশা করব আগামীকাল আমরাই বলবো। দেখা যাক আদালত কি বলেন। আদালত যেভাবে বলবেন, কারণ আদালত সকলকেই সুযোগ দেন। এখন তারা কি বলবেন। কত নম্বরে মামলাটা আছে? মোটামুটি দুটোর সময় ফিক্সড, ফলে দুটোর সময় মামলাটি হবে। একদম। আপনাকে